পারিশ্রমিকের দৌড়ে কে এগিয়ে, এরকম কয়েকটা এপিসোড নিয়ে কিন্তু আমরা কথা বলছি, আমরা কিন্তু আলোচনা করছি। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এদেশের দুজন স্বনামধন্য জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ভার্সেস রুবেল। তো এই দুজন সুপারস্টার একটা টাইমে বাংলা সিনেমাকে যথেষ্টভাবে ডমিনেট করেছে এবং দুজনের সমসাময়িক পিরিয়ড থাকলেও আমরা কখনো কারো আগে একটু ভালো পিরিয়ড বা কারো পরে একটু ভালো পিরিয়ড দুজনের বিটুইন কম্পারিজনে কিন্তু গিয়েছে। তো আজকে আমরা কথা বলবো যে এক্স্যাক্টলি পারিশ্রমিকের দৌড়ে কে সেরা। এই এপিসোডে এই দুজনের পারিশ্রমিক নিয়ে আমরা কম্পারিজন করব। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন। তো পারিশ্রমিকের দৌড়ে কে এগিয়ে, আমরা যদি এই ব্যাপারটা কথা বলি তো পারিশ্রমিক এটা কম বেশি বা পারিশ্রমিক নিয়ে কে এগিয়ে কে পেছিয়ে এটা কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে কিন্তু প্রত্যেক তারকার ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা কিন্তু ঘটেছে। সবার জীবনের শেষ দিন অবধি কিন্তু পারিশ্রমিক কখনো একরকম ভাবে স্মুথলি কিন্তু যায়নি, কখনো পারিশ্রমিক বেড়েছে, কখনো কমেছে। এটা সিনেমার সাকসেস রেশিও থেকে শুরু করে স্টারডাম, জনপ্রিয়তা, মার্কেট ভ্যালু এগুলোর উপর কিন্তু সবসময় ডিপেন্ড করে। তো ইলিয়াস কাঞ্চনকে আমরা 1977-এ বাংলা সিনেমায় আসলে এন্ট্রি নিতে দেখলাম এবং তখন তিনি কত টাকা রেমুনেশন নিতেন বা তার মার্কেট ভ্যালু কীরকম ছিল এটা আমরা অনেক ভিডিওতে অনেক রকমভাবে কিন্তু প্রত্যেকভাবে কিন্তু ব্যাপারটা কিন্তু আমরা বলি। এরপরে এইটিজ আমাদের বাংলা সিনেমাতে আরেকটু গোল্ডেন পিরিয়ড কিন্তু অ্যাড হতে লাগলো এইটিজ থেকে, এবং এইটিজের শুরুর দিকে যদি আপনি বলেন তখনও কিন্তু ইলিয়াস কাঞ্চন 30 থেকে 40,000 এরকম টাকা কিন্তু তখন কিন্তু তিনি চার্জ করছে। তখন কিন্তু রুবেল বাংলা সিনেমাতে আসেনি। অন্যদিকে আমরা দেখলাম 1986-এর লড়াকু সিনেমার মধ্য দিয়ে রুবেল বাংলা সিনেমাতে হাজির হলেন। তো এই ছবির পরে তার রেমুনেশন কত ছিল এটা নিয়ে যদি আমরা কথা বলি, এটা ছিল তার ভাইয়ের প্রোডাকশন এবং এই ছবিটা সাকসেসফুল হওয়ার পরেও কিন্তু রুবেলকে 86 থেকে 88 2 বছর বসে থাকতে হয়েছে। এটা নিয়ে কিন্তু তিনি তার একটা ইন্টারভিউতে কিন্তু তিনি বেশ আক্ষেপ তিনি প্রকাশ করেন যে আমার এত বড় একটা সাকসেসফুল সিনেমা ছিল, তারপরেও কিন্তু আমাকে 2 বছর অলরেডি কিন্তু আমাকে বসে থাকতে হয় এবং এরপরে কিন্তু আস্তে 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 কিন্তু আমাকে কাজে ফিরতে হয়। তো এই 2 বছর বসে থাকার ফলে ইলিয়াস কাঞ্চন কিন্তু তখন অলরেডি কিন্তু 50,000 কিন্তু ক্রস করে গিয়েছে। হ্যাঁ, তো এরপরে যখন আমি বলছি 1987 বা 8 অব্দি তিনি 50,000 এরকম কিন্তু ক্রস করে গিয়েছে। এবং এর পরবর্তীতে আমরা যদি বলি যে ব্রেদের মেয়ে জ্যোৎস্নার ওই পিরিয়ডে 1989 তখন কিন্তু অলরেডি তিনি 1 লাখ থেকে 2.5 লাখ বা 3 লাখ পরে নেয়, 1 লাখ থেকে অ্যাপ্রক্সিমেট 2.5 লাখের আশেপাশে কিন্তু তিনি রেমুনেশন নেওয়া কিন্তু স্টার্ট করে দেয়। এবং ব্রেদের মেয়ে জ্যোৎস্না যে লেভেলের সাকসেসফুল সিনেমা ছিল, ওর সঙ্গে গাড়িয়াল ভাই একই প্রোডাকশনের আরও 2টো সিনেমা কিন্তু তিনি সাইন করেছিল প্রায় 2 লাখ বা তার একটু বেশি। যখন তার শারীরিক অসুস্থতা হয় তখন ওই বাবদ কিন্তু ওই প্রোডাকশন হাউস থেকে কিন্তু ওই টাকাটা কিন্তু তিনি নিয়ে নেয়। তো আমি যদি আসি যে এই সিনেমাগুলো আসলে কীরকম বিজনেস করেছিল এটা আপনারা সবাই জানেন এবং এর পরবর্তীতে তাকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। তো লাস্ট 80 যদি আপনি বলেন যে রেমুনেশন কেমন হয়, তো 3 লাখ কিন্তু কোরাজ করে যায় ইলিয়াস কাঞ্চনের এবং রুবেলও কিন্তু অলরেডি কিন্তু 3 থেকে 4 লাখ এরকম কিন্তু 80 যেই কিন্তু আসলে তার রেমুনেশন কিন্তু কোরাজ করতে থাকে এরকম দিকে। হ্যাঁ, তো এরপর আসলো 90 যে বাংলা সিনেমার স্বর্ণালী অধ্যায় এবং তখন পারিশ্রমিক রীতিমতো প্রত্যেক তারকারই কিন্তু হুড়মুড়িয়ে বাড়তে লাগলো। যারা ক্যারেক্টার আর্টিস্ট ছিল তাদেরও বাড়তে লাগলো। এমনকি 90-তে যারা হিরো হিসেবে যে টাকা চার্জ করতো, 80-তে যারা হিরো হিসেবে যে টাকা চার্জ করতো, তো 90 যে ক্যারেক্টার বেজে কিন্তু তাদের ওর থেকে কিন্তু তারা আসলে বেশি টাকা চার্জ করতে শুরু করলো, কারণ তখন মার্কেট ভ্যালু, স্টারডাম, তখন কিন্তু মার্কেট সম্পূর্ণ অন্যরকম হয়ে গেল। তো ওই সময় এসে আমরা দেখলাম যে পার সিনেমাতে কিন্তু ইলিয়াস কাঞ্চন, রুবেল তারা 6-7 লাখ এরকম চার্জ করতে লাগলো এবং রুবেল 8 লাখ পত্রপত্রিকাতে এসেছে। ইলিয়াস কাঞ্চনকে হাইয়েস্ট পেইড অ্যাক্টর হিসেবে বারবার গণ্য করা হয়েছে এবং আমরা যদি একটা ব্যাপার হিসাব করি যে রুবেলের রেমুনেশন আসলে কিছু কিছু ক্ষেত্রে সে বেশি নিয়েছে আসলে কিভাবে, কারণ
তিনি কিন্তু একাধারে একজন ফাইট ডিরেক্টর ছিলেন এবং ফাইট ডিরেক্টর বাবদ কিন্তু তিনি কিছু টাকা বেশি চার্জ করে নিতেন, যে ফ্যাসিলিটি অন্য প্রথম সারির হিরোরা কিন্তু পেত না। এই কারণে একটা টাইমে কিন্তু ইলিয়াস কাঞ্চন রুবেলের সঙ্গে কাজ করতেও কিন্তু অপারগতা জানায়। তো 6-7-8 লাখ এরকম বিভিন্ন সময় পত্রিকাতে এসেছে এবং কখনো কম্প্রোমাইজ করা হয়েছে, কখনো নতুন ডিরেক্টর নতুন প্রোডাকশন হাউস হলে বাড়ানো হয়েছে এবং ম্যাক্সিমামই কিন্তু তারা আসলে বাকিতে কাজ করেছে, সব কিন্তু তারা সম্পূর্ণ টাকা নগদে নেননি। তো এটা মূলত লাস্ট 90s অব্দি কিন্তু তাদের এই ব্যাপারটা কিন্তু এরকম হয় এবং 90s পরবর্তী সময় ইলিয়াস কাঞ্চন কাজ কমিয়ে দেয়। রুবেল কাজ করলেও কিন্তু তাকে কম্প্রোমাইজ করে কাজ করতে যখন 7-8 অব্দি তার পত্রপত্রিকাতে লেখা উঠেছে, সেই রুবেল কিন্তু আমরা দেখলাম 90s পরবর্তী সময় 00 দশকে এসে তিনি কিন্তু 4 লাখসে কাজ করেছেন এবং পত্রপত্রিকাতে এরকম লেখা এসেছে যে একটা টাইমে 8 লাখ নেওয়া হিরো এখন সময়ের পরিস্থিতির শিকার, সে আসলে এখন 4 লাখ টাকা চার্জ করছে। তো এটা আসলে হয়, আপ অ্যান্ড ডাউন করে এবং ইলিয়াস কাঞ্চন তখন আসলে একদমই কাজ কমিয়ে দিয়েছে বা কাজ করছে না। তো এটা হচ্ছে মূলত তাদের পারিশ্রমিকের রেমুনারেশনের যে মানদণ্ড, রেমুনারেশন আসলে কে কত টাকা নিত এবং পারিশ্রমিকের দৌড়ে আসলে কে সেরা এটা নিয়েছিল। ফিল্ম স্পেয়ার স্পেশাল আয়োজন তো কেমন লাগলো, ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে বিষয়ে ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকবে।